নমস্কার, আমি সুমন্ত। আজকে তারিখটা মনে আছে? আমি এবার মনে করিয়ে দিই, আজকে 11ই অগস্ট 2024। আজকেই আপনারা আমাকে দেখছেন এই এসআর টিভির পর্দায়, এবং এই যে আমার উপস্থিতি আপনাদের সামনে, সকলের সামনে, তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে অবশ্যই। আর 3 দিন পরেই আমরা জানি স্বাধীনতা দিবস, এবং আজকের দিনে বহু মানুষের জন্ম হয়েছে বিভিন্ন সালে। তবে আমি যার কথা বলবো তিনি আমার কাছে একজন বিশিষ্ট মানুষ, তার কথায় আসবো। তার আগে বলি যে এই যে আপনারা দেখছেন বসু পরিবার, তার যাত্রা কিন্তু শুরু হলো আজ থেকেই। ভাবছেন যে বসু পরিবার তো বিখ্যাত একটা সিনেমা, আমি কি সেই সিনেমার বিষয়ে গল্প বলবো যেমন বলে থাকি? না, আমি আজকে অন্য এক বসু পরিবারের গল্প শোনাবো, যার কর্ণধার যদি বলি খুব ভুল হয় না। তবে হ্যাঁ, সেই মানুষটিরই আজকে যেহেতু জন্মদিন, তোমরা বলবে এই তো সুমন্ত আবার হেঁয়ালি করা শুরু করে দিয়েছে। কিছুতেই বলতে চায় না যে কার কথা বলছে, কার জন্মদিনের কথা উল্লেখ করতে চাইছে। যার কথা বলবো তার চোখ দিয়ে কিন্তু আজ থেকে আমাদের পথ চলা শুরু হবে, মানে তার চোখ দিয়ে দেখা সিনেমার জগৎটা আমি সুমন্ত চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরতে। সেখানে বহু মানুষ আসবেন, বহু অভিনেতা অভিনেত্রী আসবেন, কার নাম ছেড়ে কার নাম বলি, অনেকেই থাকবেন সেখানে। তাদের কথাই আমি শোনাবো আপনাদের, যার জবানিতে আমি জানতে পেরেছি সে মানুষটির কথা আগে একটু বলি। সালটা 1942। ভারতবর্ষের অবস্থা একেবারে টালমাটাল, চলছে ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ইংরেজকে এই দেশ ছাড়তেই হবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলছে। কিন্তু সে এক দাঙ্গাল লড়াই চতুর্দিকে কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেই আন্দোলনের ঢেউ এসে পড়ল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মতো তমলুকের হ্যামিল্টন স্কুলে। এবং সেই ঢেউয়ে স্কুলের উঁচু ক্লাসের একটি ছেলে একেবারে ভেসে গিয়ে পৌঁছলো কলকাতায়। তমলুকে থাকতে থাকতে সে মাঠে ঘাটে দেখতো কিন্তু সিনেমা। তখন ওই টুরিং সিনেমার খুব চল ছিল, তারা আসতো, তাঁবু খাটাতো, বিভিন্ন ছবি দেখাতো, আর সেই ছবির নেশা কিন্তু পেয়ে বসেছিল সেই উঁচু ক্লাসের ছেলেটিকে। হ্যাঁ, তারই আজকে জন্মদিন, আবার আসবো তার প্রসঙ্গে পরে। তবে বলি কি হলো, এই যে সে এসে পৌঁছলো কলকাতায়, সেই সিনেমা দেখার নেশা কিন্তু পিছু ছাড়লো না। কি হলো, সিনেমা তো দেখবে, কলকাতায় থাকতে গেলে পেট চালানোর জন্য তো টাকা পয়সার প্রয়োজন রয়েছে। কোথা থেকে পাবে সেই টাকা পয়সা? কিভাবে চলবে তার এই এগিয়ে চলা? ছেলেটি খিদিরপুরে অরফানগঞ্জ মার্কেটে চায়ের দোকানে কাপ ডিশ ধোয়ার একটা কাজ নিল। যখন যখন কাজ থাকে তখন কাপ ডিশ ধোয়ে। তারপরে ডায়মন্ড হারবার রোডে ইলেকট্রিক খুঁটির গায়ে কানন দেবী, রবীন মজুমদারের নতুন ছবির পোস্টার দেখতে দেখতে স্বপ্নলোকে ডুবে যায়। খিদিরপুরেই এক গেঞ্জির কলে কাজ পেল সেই ছেলেটি, কিন্তু মাথায় ঘোরে সেই একই পোকা। মাঝে মাঝে হাজির হয়ে যায় বিভিন্ন থিয়েটার হলে, আর উইন্সের পাশে দাঁড়িয়ে দেখে দিকপাল সব অভিনেতা অভিনেত্রীর অভিনয়। আর সেই অভিনয়ে দেখে মনে মনে ভাবে যে মানুষগুলোকে কি কাছ থেকে দেখতে পাবো না? তাদেরকে ছুঁয়ে দেখতে পারবো না? তাদের কথা কি জানতে পারবো না? আসলে এই জানার ইচ্ছে বা খিদে তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়ায়। এইবারে ছেলেটি কাজ নেয় খিদিরপুর ডকে। কাজটা ঠিকাদারের আন্ডারে, ওই ট্রলি ঠেলার কাজ। তারপর মাইকেল মধুসূদন লাইব্রেরিতে এবেলা ওবেলা বই দেয় মেম্বারদের হাতে তুলে, আর ভাবে যে কাশীনাথ ছবিতে নায়িকা সুনন্দা বন্দ্যোপাধ্যায়ের নায়ক অসিত বরণের নিজের গলায় সেই গান ও বনের পাখি। হ্যাঁ, এই বনের পাখির নাম রবি বসু, যাকে আমরা অনেকেই চিনি, বিখ্যাত সাংবাদিক, এবং চলচ্চিত্র জগতের সঙ্গে তার এক নিবিড় সম্পর্ক ছিল। অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে মাখো সম্পর্ক, কি বলবো, পারিবারিক যোগাযোগ, বন্ধুত্ব,
নাকি তার থেকে আরো অনেক বড় কিছু? এবং তার দেখা মানুষগুলোর নাম যদি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে ওই 8 থেকে 80 যাকে আমরা খুবই ভালোবাসি, সেই মানুষটি হচ্ছেন উত্তম কুমার। সেই উত্তম কুমারের সঙ্গে তার সুখ দুঃখের সম্পর্ক ছিল। উত্তম কুমার যখন খুব একাকী মনে করতেন নিজেকে, তখন ডেকে পাঠাতেন রবি বসুকে, তার সঙ্গ পেতে চাইতেন। সে প্রসঙ্গে আসব। তার বন্ধুত্বের যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে ছিলেন সুপ্রিয়া দেবী, ছিলেন সুচিত্রা সেন, ছিলেন অসিত বরণ, ছিলেন জহর গাঙ্গুলি। কে নেই, কাদের নাম বলবো? সব দিকপাল মানুষজন। তাদের খুব কাছ থেকে দেখেছেন রবি বসু এবং সেগুলো সব লিপিবদ্ধ করে গেছেন। কেন আজকে রবি বসুর কথা বলছি? আগেই বলেছি, আজ তার জন্মদিন, ৯৮তম জন্মদিন। এবং আজ থেকে এই বসু পরিবারের পথ চলা যে শুরু হলো, সেখানে প্রত্যেক এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব রবি বসুর নানান গল্প, নানান ঘটনা। তার চোখ দিয়ে আমরা দেখব সিনেমার জগৎটাকে আজ থেকে অনেক বছর পিছিয়ে গিয়ে, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ থেকে শুরু করে তারপর যখন কালার এলো, সেই যুগের বহু মানুষের কথাই তুলে ধরবো। তবে তার আগে রবি বসু মানুষটি কে ছিলেন, কি তার পরিচয়, সেই পরিচয়ে আসা যাক। তমলুক মহকুমারী রঘুনাথপুরে বসু পরিবারের আদি নিবাস, ডিমারিহাটের কাছে। ওই অঞ্চলে বসু পরিবারের প্রভূত সম্পত্তি এবং প্রতিপত্তি ছিল। শুনেছি বসু পরিবারের দেওয়া জমিতেই ডিমারি হাই স্কুলটা নাকি তৈরি হয়েছে। রথযাত্রায় চলে ওদের পারিবারিক দেবতা রাধা গোবিন্দের রথ, সে উপলক্ষে মেলাও বসে। যদিও মন্দির এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। রবি বসুর বাবা নিরাপদ বসু ছিলেন তমলুক আদালতের মুক্তা। কাজের সুবিধের জন্য তমলুক আদালতের কাছে আবাসবাড়ি পাড়ায় পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে তার জ্যেষ্ঠ তাতর পরিবার থেকে যান রঘুনাথপুরেই। রাধা গোবিন্দের মূর্তি এখন ওদের বাড়িতেই অবস্থান করেন। নিয়মিত পূজা পাঠ হয়। রথের দিন ধাতু নির্মিত ওই মূর্তি রথে চড়েন। 1927 সালের 11ই অগস্ট পূর্ব মেদিনীপুর জেলার, তখন মেদিনীপুর শুধু, তমলুকের আবাসবাড়িতে রবি বসুর জন্ম। বাবা নিরাপদ বসু তমলুক কোর্টের মুক্তা ছিলেন, মা আদরবালা সংস্কৃতি মনস্ক গৃহবধূ। বাড়িতে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। পরিবারের সকলেই কম বেশি যাত্রা, থিয়েটার, গান বাজনার সঙ্গে যুক্ত ছিল। তবে তা নিতান্তই একটা ছোট্ট পরিমণ্ডলে, স্থানীয়ভাবে। আর ওই শীতের সময় টুরিং পার্টি আসতো কিন্তু তমলুকে। তারা মাঠে তাঁবু ফেলতো, আর সেই তাঁবুর মধ্যে দেখানো হতো তখনকার দিনের সিনেমা। বাড়ির ছোট্ট ছেলেটা মানে রবি বসু বড়দের সঙ্গে হাজির হতো সেই সব সিনেমা দেখতে। না, সেই অর্থে খুব একটা বাধা আসতো না, ছোট্ট ছেলে সিনেমা দেখবে সেরকম ছিল না। পরিবারের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বসু পরিবার হাজির হতো সেই টুরিং সিনেমার তাঁবুর তলায়, বিভিন্ন ছবি দেখত। কি জানি ঈশ্বরের সেই লিখন কি তখনই লেখা হয়ে গিয়েছিল, যেখানে ওই ছোট্ট ছেলেটার মনের মধ্যে কিন্তু একটা রেখাপাত করতো সেই সিনেমার নায়ক নায়িকারা। তাদের কথা বাড়ি ফিরে এসে ভাবত, এরাও তো রক্ত মাংসের মানুষ, তাদের তো আমি পর্দায় দেখতে পাই, তাদের কি স্বচক্ষে কোনোদিন দেখতে পাবো? তাদের সঙ্গে কি কথা বলতে পারবো? আলাপ কি হয়, হতে পারে? সত্যি তাই হয়েছিল। কিন্তু তারপর কি ঘটলো, শোনাই গল্প। পুজোর ছুটি কিংবা গরমের ছুটির সময় কলকাতায় দর্জি পাড়ার মামার বাড়িতে বেড়াতে আসতেন রবি বসু। মামার বাড়িতেও যথারীতি সবাই খুব সংস্কৃতি মনস্ক ছিলেন, নিজেরা যাত্রাপালায় অভিনয় করতেন। সেই সময় কলকাতার সিনেমা হলে নতুন নতুন কিছু সিনেমা গিয়ে দেখতেন রবি বসু। তারপর তমলুকে ফিরে ফলাও করে সেসব গল্প সবাইকে শোনাতেন। তমলুক সতীর 51 পীঠের এক পীঠ। দেবী বর্গভীমার মন্দির আছে এখানে। শহরের গা দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। বাড়ির কাছেই ছিল ঐতিহাসিক তাম্রধ্বজ রাজ পরিবারের তাম্রলিপ্ত রাজবাড়ি। সেই রাজবাড়ির চৌহদ্দিতেই খেলাধুলো আর রাজবাড়ির খাটপুকুর
নামে পরিচিত বিরাট দিঘিতে সাঁতার কাটা, হুটোপাটি করে স্নান করা, এই সবই করত রবি বসু। 14 বছর বয়সে মা মারা যাবার পর যেন সবকিছুই বদলে গেল। মাথার সেই পোকাটা নড়ে উঠল। কলকাতায় যদি যাওয়া যায় তাহলে স্বপ্নের মানুষগুলোকে হয়তো কাছ থেকে দেখা যাবে, আর সিনেমা জগৎটাকে হয়তো অনেক বেশি আপন করে নেওয়া যাবে। ওই যে বলছিলাম 1942 সাল, চলছে ভারত ছাড়ো আন্দোলন, তার ঢেউ আছড়ে পড়ল তমলুকের হ্যামিল্টন স্কুলে। উঁচু ক্লাসের ছেলেটা এসে পৌঁছলো সেই ঢেউয়ে কলকাতায়, আর সেখানেই শুরু হলো তার জয়যাত্রা। কি ঘটলো এরপর সে গল্প অবশ্যই জানাবো আপনাদের পরবর্তী এপিসোডে, অর্থাৎ বসু পরিবার দ্বিতীয় পর্বে। আজ এই পর্যন্তই, নমস্কার।